ভিজুয়াল আর্টসটা কিন্তু ঠিক নিজেই একটা আলাদা মাধ্যম। ফলে আপনি যে ভাষার কথা বলছেন তার সঙ্গে সরাসরি সম্পর্ক আছে বলে আমি মনে করি না, তার সঙ্গে শিল্পীর সম্পর্ক থাকতে পারে। আপনি এখানে এসছেন শিল্পাঙ্গনের ডাকে। আপনার কিছু কিছু কাজ আমারও দেখার সৌভাগ্য হয়েছে। আপনার এই কিছু ডেমনস্ট্রেশন ছিল, সেদিন দেখছিলাম। তো সেখানে দেখলাম আপনারা মানুষের মধ্যে গিয়ে কাজ করছেন। সেই সচরাচর যেটা ড্রয়িং রুম পেন্টিং সেটা না, সেটা থেকে আপনারা বেরিয়ে এসছেন এবং নিয়মিত মানুষের মধ্যে প্রত্যন্ত প্রান্তিক যে মানুষরা রয়েছে তাদেরকে আপনারা শিল্পের মধ্যে সামিল করছেন। এবং আরও একটা জিনিস খুব ভালো লাগলো, দেখলাম যে আমরা জানি যে আজকাল ভীষণ ব্যয়বহুল হয়ে গেছে এই আঁকা বা অঙ্কন চর্চাটা, কিন্তু আপনি যেসব মাধ্যম ব্যবহার করছেন সেখানে দেখা যাচ্ছে যে অর্থটা প্রাথমিকভাবে অন্তত তেমন কোনো বড় বাধা নয়। তো এটা আপনার কি একটা আন্দোলনের দিকেই তো ছড়িয়ে দিয়েছেন, তো সেই ভাবনাটা আপনার কী করে এলো? মানে ভাবনাটা কি করে এলো সেইটা তো বলাটা কঠিন। ভাবনা তো একদিনে গজায় না, ভাবনাটা আসলে নানা অভিজ্ঞতার ভিতরে। না, সেটা কি আপনাদের দেশে কোনো একটা সংগঠিত আন্দোলন নাকি বিচ্ছিন্নভাবে কয়েকজন শিল্পীর মনে হয়েছে? সংগঠিত আন্দোলন, আমি আসলে সংগঠন বিশ্বাস করি না, সহজ করে বলে। হ্যাঁ, আই ডোন্ট বিলিভ ইন দ্যাট কাইন্ড অফ সংগঠন ইন দিস কাইন্ড অফ আর্ট ফিল্ড। অ্যাকচুয়ালি আর্ট বেসিক্যালি ব্যক্তির ব্যাপার। আর আর স্পষ্ট করে বললে আর্ট ডেভেলপ করে বেসিক্যালি জ্ঞান থেকে, এবং জ্ঞান কখনো সমষ্টিগতভাবে অর্জন করা যায় না। জ্ঞান আসলে ব্যক্তিগত পর্যায়ে। একজন জ্ঞানী ব্যক্তি একটি বিপুল অংশ মানুষের জীবনে বিপুল প্রভাব ফেলতে পারে। যেমন আমাদের ধর্মীয় নেতাদের কথা যদি আমরা ধরি আর কি, যেমন শ্রী গৌতম বুদ্ধের কথা, একজন জ্ঞানী ব্যক্তি এই পৃথিবীর একটা বিপুল অংশ মানুষের উপরে প্রভাব বিস্তার করেনি? তো আর্ট বেসিক্যালি জ্ঞানের একটি মাধ্যম। এইভাবে যদি আমরা ধরি, আমরা অনেক সময় ধরে নিই যে আর্ট একটা স্বর্গীয় ব্যাপার, আকাশ থেকে নাজেল হয় মাঝে মাঝে। ব্যাপারটা এরকম না, বা শিল্পীর মনে হঠাৎ একটা ভাব উদয় হলো সে করে ফেললো, এরকম নয় আসলে ব্যাপারটি। অন্তত আমার কাছে এরকম নয় আর কি। হ্যাঁ, অবশ্যই শিল্পীর ভেতরে একটা জায়গা কাজ করতে থাকে, একটা প্রস্তুতি চলতে থাকে, এবং সেটা কখনো কখনো প্রকাশ পায়। যেমন কবিতা লেখাটা যেমন জোর করে হয় না, ছবি আঁকা বা শিল্প চর্চাটা এরকম জোর করে হয় না। আসলে এটা একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ, কিন্তু স্বতঃস্ফূর্ত প্রকাশের আগে তার একটা দীর্ঘ প্রস্তুতির গল্প থাকে। যে কোনো আর্টিস্টের জীবনেই তার একটা দীর্ঘ প্রস্তুতির ব্যাপার আছে। একটা আর্টিস্ট হঠাৎ করে একটা জায়গায় পৌঁছায় না, এবং তার যে নানা রকমের বাঁকবদলের গল্প আমরা দেখতে পাই, যে সে একটা শিল্পী একটা আর্লি এজে এমন করতো, মিড এজে একরকম কাজ করেছে, শেষ জীবনে যে সম্পূর্ণ অন্যরকম কাজও করেছে। আবার অনেকে আছে যারা প্রায় সারা জীবন বলতে গেলে একটা স্টাইল ডেভেলপ করার পর সেটাই চর্চা করে গেছে। এটা ডিপেন্ড করে, ম্যান টু ম্যান ভ্যারি করে আসলে, আমি ওইভাবে বলবো। সো আমার বক্তব্য হচ্ছে যে আমরা যে কাজটা করছি এটা আসলে মোটেই নতুন কোনো কাজ না। এই জিনিসটা ছিলই, এই জিনিসটা আমরা চর্চা করি। বেসিক্যালি যে মূল সংকটটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষের মধ্যে শিল্পকলা বিষয়ে বিপুলভাবে কলোনিয়াল হ্যাংওভার এখনো বিদ্যমান। এর ফলাফল দাঁড়িয়েছে এই যে পশ্চিমে কিছু একটা হয়, তারপর আমরা সেটা অনুসরণ করতে শুরু করি। এই গল্পটা আমার কাছে আসলে কখনোই মনে হয়নি যে শিল্পের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এটা আসলে দীর্ঘদিন ব্রিটিশরা আমাদের বুঝিয়েছে, তোরা আর্ট কিচ্ছু বুঝিস না। 100-150 বছর আগেও বই পুস্তক ঘাটলে আমি তাকে দেখিয়ে দিতে পারবো যে তারা বলছে যে ইন্ডিয়াতে আর্ট বলে কিছু নাই। বড় জোর এগুলো আর্কিওলজির আগ্রহের বিষয়বস্তু হতে পারে, এটা অ্যান্টিক্স বা অ্যান্টিকুইটিস হিসাবে গুরুত্ব পেতে পারে, কিন্তু এগুলো আর্ট না। দিস ইজ নট ফাইন আর্ট। এই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য তারা তো একটা কঠিন প্রক্রিয়া। এটা তো হয়নি যে আর্ট ইনস্টিটিউটগুলো বাংলাদেশে শুধু না, আমাদের পুরো ভারতবর্ষে যে আর্ট ইনস্টিটিউটগুলো তারা স্থাপন করেছে, তারা যা শিখিয়েছে সেটা একেবারেই এই সাবকন্টিনেন্টের জিনিস না। তারা এটা আরোপ করেছে। তারা যে জিনিসটা এনেছে, যেই ধরনটা এনেছে, সেটা যে আমাদের জন্য এটা যে খারাপ কিছু তা আমি বলছি না, কিন্তু সেটা তো আমাদের তৈরি না, সেটা তো তারা তাদের মতো করে ডেভেলপ করেছে। আরও ভালো করে, আরও স্পষ্ট করে বললে, ইংল্যান্ডের তো আর্টিস্টই কিছু ছিল না, তারা তো তাকিয়ে থাকতো ফ্রান্সের দিকে, ইতালির দিকে। তো ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হচ্ছে যে ঘটনাচক্রের পাওয়ার তাদের হাতে ছিল বলে তারা আমাদের উপরে অনেক কিছু চাপিয়ে দিয়ে গেছে। আমরা সেটা দীর্ঘদিন যাবৎ সেই কথা শুনতে শুনতে সেই কথা বিশ্বাস করতে আরম্ভ করেছি, এবং ফলাফল কি দেয়? যেমন স্বয়ং রবীন্দ্রনাথই তো তার কথা এই পশ্চিমা ধারার আর্টের পক্ষে সে ছিল না, এবং আরও অনেকের কথা আমি বলতে পারি যে যারা এর বাইরে বেরিয়ে কিছু একটা করার চেষ্টা, শান্তিনিকেতনের কলা ভবনের তৈরিতে এভাবেই একই সঙ্গে তারা পশ্চিমকে বিরোধিতাও করে নাই, তারা ওখান থেকেও নেওয়ার কথা বলেছে। তারা পূর্ব পশ্চিমের মেলবন্ধন ঘটনার গল্পই তো রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের কলা ভবনের কথা বলে আমরা জানি, যার নেতৃত্ব দিয়েছিলেন নন্দলাল বসু।
আমার কাছে যেটা মনে হচ্ছে আমরা এখন যেটা করছি, আমরা এই সব থিওরির মধ্যে আসলে নাই। আমরা এই কলোনিয়াল হ্যাংওয়ার থেকে বেরোনোর জন্যই আসলে দীর্ঘদিন চেষ্টা করে যাচ্ছি। এবং আমার কাছে মনে হয় যে আমরা কলোনিয়াল ব্যাপারটা আমাদের মধ্যে এত প্রকট যে এখান থেকে বেরোনোই একটা কঠিন কাজ। ফলত আমি এবং আমার মতো আরো বন্ধুরা যেটা খোঁজার চেষ্টা করছি যে কলোনির আগেও, ব্রিটিশরা আসার আগেও আমাদের এখানে আর্টের চর্চা ছিল, জ্ঞানের চর্চা ছিল। জ্ঞানটাও ভুলে গেছি, আর্টটা তো ন্যাচারালি ভুলে গেছি। ফলত যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে যে আমরা জ্ঞানগত দিক থেকে কিছু আবিষ্কারের চেষ্টা করছি। জ্ঞানগত, আমি আর্টের কথা বলছি না, আর্টটা অটোমেটিক্যালি আসবে বলে আমি বিশ্বাস করি। যদি আপনি কলোনির জ্ঞানের বাইরে বেরোতে পারেন, অটোমেটিক্যালি আরেক নতুন ধরনের আর্ট সেখানে তৈরি হওয়া সম্ভব। আত্মজ্ঞানের একটা ব্যাপার আসছে। ডেফিনেটলি জ্ঞানটা জরুরি, এবং জ্ঞান তো আকাশ থেকে গজায় না, জ্ঞানটা ডেভেলপ করে ব্যক্তির মধ্যে, এবং সেই ব্যক্তিরও জ্ঞানের ডেভেলপমেন্ট একটা পরম্পরা থাকে। সো আমি ব্যক্তিগতভাবে পশ্চিমের জ্ঞানের বিরোধী না, কারণ সেটাও জ্ঞান। কিন্তু আমি তো পশ্চিমের মানুষ না, আমার মনস্তত্ত্ব, আমার শরীরের গঠন, আমার সমাজ জীবন তো পশ্চিমের জ্ঞান দিলে হবে না। সো আমি আমার মতো করে, আমি আমার বাংলাদেশের মানুষ ফর এক্সাম্পল, এবং আমি আরো বড় বৃহৎ পরিসর ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষ। ফলে এই চিন্তার যার জায়গাতে আরো ছোট করে বললে, আমি একটা ছোট্ট এরকম শিলচরের মধ্যে একটা ছোট্ট শহরে জন্মেছি, বড় হয়েছি, আমি কুষ্টিয়ার মানুষ। এই বিষয়গুলো ভুলে না যেয়ে এখান থেকে আসলে শুরু করে কোনো জায়গায় পৌঁছানো যায় কি না। এবং মূলত আমি অনেক বেশি এইসব বিষয়ে আগ্রহী, যেটা দেখে আমি বলতেই পারি, যেমন বাউল ফিলসফি আমাকে খুব আকৃষ্ট করেছে। বাউলরা এই নিম্নবর্গীয়, শুধু বাউলরা না, নিম্নবর্গীয় ধর্ম সম্প্রদায়গুলোর মধ্যেই জ্ঞানের এক ধরনের চর্চা আমি দেখেছি, যেটা কলোনিয়াল হ্যাংওভারের বাইরে ছিল। যে কোনো কারণে ব্রিটিশরা এই দিকটায় খুব একটা নজর দেয় না, বা যে কোনোভাবে এটা খুব ব্যক্তি পর্যায়ে গ্রাম অঞ্চলে চর্চিত হয়েছে বলে ব্রিটিশরা এর মধ্যে হাত দিচ্ছে। যেমন ধরেন আলপনা, ব্রিটিশরা কিন্তু আলপনাটা নষ্ট করতে পারে না, কারণ আলপনাটা করে বাড়ির মেয়েরা, এবং সেই জায়গাটায় তারা খুব একটা ঢুকতে পারে না। এরকম কিছু কিছু জায়গাতে নাই তা না, যেগুলোতে ব্রিটিশরা ঢুকতে পারে নাই, বাট তারা ঠিক লোকেট করে উঠতে পারে না যেগুলো জিনিসটা কি। আমার ধারণা লোকেট করলে তারা সেগুলোও একটা সিস্টেম করে ফেলতো। বিষয়টি এরকমই। এখন আমার কাছে যেটা বলা যে এই জায়গাটায় দাঁড়িয়ে যে যা আমাদের মধ্যে হয়তো খুব ক্ষীণ আকারে এখনো কিছু কিছু খুব খুব একটা একটা আমরা ক্রমক্ষয়িষ্ণু একটা রূপে আমরা সেটাকে পেতে পারি, কিন্তু সেটা থেকে যদি আমরা মূল জ্ঞানটা যদি ধরতে পারি, তাহলে আলটিমেটলি অন্য অনেক কিছু করা সম্ভব। যেমন ধরেন যে আমি মনেই করি যে পশ্চিমের লোকেরা এক ধরনের জ্ঞান আর্ট প্র্যাকটিস করে তাদের জীবনে, যেটা সচেতন প্র্যাকটিস বলা যেতে পারে। আমরা আর্টের মধ্যে বসবাস করি। প্রবলেমটা হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লোক বোঝেই না যে আমরা আর্টের মধ্যে বসবাস করি, অধিকাংশ ক্ষেত্রে, নিশ্চয় সবাই নয়। আমরা তো আর্টের মধ্যেই বসবাস করি। যেমন রিক্সা পেন্টিং এর কাজ কথা আমি দেখালাম সেদিন, সে রিক্সা পেন্টিং যে একটা আর্ট, এটাই আমরা দীর্ঘদিন বুঝে নেই। কতিপয় সাদা চামড়া এসে যখন বললো যে আরে এটা তো খুব দারুণ, আমরা বললাম ও আচ্ছা তাই তো, এটা তো খুব ভালো। তারও বহু আগে আর্ট কলেজ তৈরি হয়ে গেছে, আর্টিস্টরা কিন্তু দীর্ঘদিন এগুলোকে খুব একটা গুরুত্ব দিতে চায় নাই, বা আমাদের যে সোকল্ড এলিট সোসাইটি যারা আর্টের একটা বড় মাপের পৃষ্ঠপোষকতা করে, তারা রিক্সা পেন্টিংয়ে বলেছে এটা তো ছোট লোকদের ব্যাপার। এই ছোট লোকদের বড় লোকদের ব্যাপারটাও কিন্তু ব্রিটিশদের কাছ থেকে এসছে আমার কাছে যেটা মনে হয়, যেটা অনেক বেশি এক্সিস্ট করতেছে এখন। আগে ছিল রাজা বাচ্চারা ছিল আর সাধারণ মানুষ ছিল, সেটাতে ছিল না তা না, কিন্তু সেটা তো আর কন্টিনিউ করে না, সেটা পরে হয়ে গেল এরকম একটা গল্প। ফলে আমার কাছে মনে হয়েছে যে বেসিক প্রশ্নটা হচ্ছে যে একজন আর্টিস্টের কাছে, যে আপনি আসলে কার জন্য শিল্প করছেন। কতিপয় বড় লোক আপনার ছবি কিনে রাখবে, তার জন্য করবেন না আপনি সাধারণ মানুষের সঙ্গে একটা কমিউনিকেশন করতে চান? এটা হলো বেসিক প্রশ্ন। আপনি যদি সাধারণ মানুষের জন্য ছবি করতে চান, তাহলে আপনি ছবি করবেন এবং বড় লোকটা কিনে নিয়ে যায় যে এই ড্রয়িং রুমে ঢোকাবে, সেই ড্রয়িং রুমে তো সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। তো আলটিমেটলি আপনাকে এমন কিছু করতে হবে যেটা সাধারণ মানুষ দেখতে পায়। সো তখনই ব্যাপারটা ওই ইজেল পেন্টিং এর যে কনভেনশনাল ধারণা থেকে বের হয়ে যাওয়া ছাড়া আর পথ থাকে না। কারণ এখনো আমাদের দেশের ইজেল পেন্টিং করতে গেলেই তো আপনার দেখবেন যে অনেক বেশি এক্সপেন্সিভ। সেই তেল রঙকে আমাদের নাকি, তেল রঙ অবশ্যই আমাদের জিনিস না, এটি ইউরোপ থেকে এসছে আমাদের কাছে। আলটিমেটলি এই বিষয়গুলো কাজ করে, আসলে সেই কাজ করার জায়গা থেকে আমি বা আমার মতো আরও কেউ কেউ হয়তো আমরা চেষ্টা করছি এমন কোনো ওয়ে আউট করা যায় কি না, যে ওয়ে আউটটা সাধারণ মানুষ একদম গ্রামের, হয়তো তারা শিক্ষিত না বা হয়তো তারা অতটা শিল্পবোধ সম্পন্ন নয় বলে শহরের লোক মনে করে, কিন্তু আমি মনে করি সব লোকেরই মধ্যেই একটা শিল্পী মন আছে, তার শিল্পবোধ আছে, তারা তার মতো করে কমিউনিকেট করে। আপনার এই কথা বা আপনারা যে ধরনের কাজ করছেন সেটা তো অনেকেই বলতে পারে যে রাজনৈতিকভাবে সমাজ সচেতন বা রাজনীতি এটার মধ্যে রয়েছে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে, এই ধরনের কোনো ব্যাপার আছে কি? আমি মনে করি না পৃথিবীতে কোনো কিছু পলিটিক্সের বাইরে।
তবে আমি নিজেকে আমি বিপ্লবী হিসাবে নিজেকে দাবি করার ব্যাপারেও আমার আগ্রহ নাই। কারণ পৃথিবীতে বিপ্লবী হিসাবে ধরেন চে গুয়েভারা এখন একটা বড় ব্র্যান্ড, সো ওইভাবে নিজেকে বিপ্লবী হিসাবে প্রতিষ্ঠা করার ব্যাপারে আমার আগ্রহ নেই। আমার আগ্রহ আছে কিছু কাজ করে যাওয়া, যে কাজটা সাধারণ মানুষের সঙ্গে কমিউনিকেট করার গল্পটা আছে। এবং আপনি এটাও বলতে চাই আমি যে এই স্বল্প মূল্যের বা স্থানীয় অ্যাভেলেবেল ম্যাটেরিয়ালের যে গল্পটা, সেটা তো আসলে আকাশ থেকে গজাই নাই। কারণ আপনি যখনই দামি জিনিস দিয়ে করবেন সেটার দাম যাবে বেড়ে, আলটিমেটলি সেটার কাহিনী যাবে উল্টে। আপনি সাধারণ মানুষের জন্য ছবি আঁকবেন কিন্তু খুব এক্সপেন্সিভ আর্ট ম্যাটেরিয়াল দিয়া, এটা তো আসলে হইতে পারে না। এটা একদম পলিটিক্যালি একটা ইনকারেক্ট পজিশন যদি আপনি মনে করেন। আমরা মনে করি যে আমাদের শিল্পীদের মধ্যে, আমাদের সাবকন্টিনেন্ট শিল্পীদের মধ্যেই একটা অনেকাংশে, সবাই নয় নিশ্চয়ই, কিন্তু অনেকের মধ্যেই প্রবণতা আছে, তারা বলে সাধারণ মানুষের কথা, কাজ করে শুধু বড় লোকদের জন্য। এগুলো আসলে কোনো মানে না, এগুলো বাখোয়াজ এক ধরনের আর কি। এগুলো আগেও রাজা বাচ্চাদের জন্য কতিপয় রাজশিল্পী ছিল, এগুলো ওই রাজশিল্পীরই একটা কন্টিনিউটি ছাড়া আর কিছুই না। তা আমি রাজশিল্পী হতে চাই নাই। আপনি আমাকে যদি ফোক আর্টিস্ট বলেন আমি তাই, আপনি যদি বলেন আপনি কোনো আর্টিস্টই না, তাও আমি রাজি, আমার কোনো আপত্তি নেই। মেবি আমি আর্টিস্টই না, আই ডোন্ট কেয়ার। আপনি আমাকে আর্টিস্ট বললেন কি বললেন না, তাতে আমার কি যায় আসে। বিশ্বায়নের যুগে আজকে এই যে এথনিক বা নিজস্ব যে বা অ্যাবরিজিনাল যাকে আমরা বলি, সেই যে আকার ফর্মগুলো, সেটা একদিকে হারিয়ে যাবার ভয় যেমন আছে, আবার পাশাপাশি তো এটা বিশ্বময় ছড়িয়ে দেবারও একটা সুযোগ রয়েছে। হ্যাঁ, সে আপনি বলতেই পারেন। যদি আমরা প্রিজার্ভেশনের জায়গা থেকে চিন্তা করি, তাহলে ছড়িয়ে দেওয়ার গল্পটার কথা ভাবা যেতে পারে, কিন্তু সেটা তো ক্যাপিটালিজমের সঙ্গে যুক্ত হয়েই ছড়াতে হবে আপনাকে। কারণ পৃথিবীটাই তাকে ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে বাস করে, আপনি এর বাইরে আসুন। আপনি যদি ছড়ানোর কথা বলেন, চর্চার কথা বলেন, গল্পটা আলাদা। আপনি যদি ছড়ানোর গল্প বলেন, তাহলে অবশ্যই আপনাকে ক্যাপিটালিস্ট সোসাইটির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটা ছড়াতে হবে, এছাড়া সম্ভব না। চর্চা আপনি করতে পারেন, আপনি কোনো একটা পাহাড়ের গুহায় একা একা বসে, কিংবা একদল লোক বা 10টা মানুষ, 10টা পরিবার মিলে একটা চর্চা করে, সেই চর্চাটা কন্টিনিউ করছে, তাতে কোনো অসুবিধা নেই, আমি কোনো অসুবিধা দেখি না। কিন্তু ছড়ানোর গল্প বললেই গল্পটার সঙ্গে সেটার ব্র্যান্ডিং এবং ক্যাপিটালিজমের সঙ্গে কোনো না কোনো প্রক্রিয়ায় আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, এছাড়া কোনো পথ নেই। আর অন্তর্জালের সুবিধা নিয়ে তো আপনি আমাদের ভাবনাগুলো আদান প্রদান হতেই পারে সেই ধরনের মার্কেটিংয়ে না গিয়েও। হ্যাঁ, সেটা তো ইন্টারনেট আসার কারণে তো কিছু সুবিধা তো হয়েছেই, অসুবিধাও হয়েছে। কারণ ইন্টারনেটে সব যা পাওয়া যায় সবই সত্যি, এটা আপনাকে কে বললো? ইন্টারনেটে প্রচুর বাজে তথ্য তো থাকে, কিন্তু আবার সুবিধাও আছে। কারণ ইন্টারনেটটা এমন যে মানুষের সঙ্গে কমিউনিকেশনটা অনেক বেশি ইজিয়েস্ট হয়ে গেছে, এখন অনেক ইজি হয়ে গেছে। চট করে এক্ষুনি একটা অনেক তথ্য জানা যাচ্ছে, যেই বিষয়টা হয়তো ইন্টারনেটের আগে এতটা সহজ ছিল না। তথ্য এক অঞ্চলে, তথ্য আরেক অঞ্চলে সহজে যেত না, মানুষজন অন্য অঞ্চল সম্পর্কে জানতে চাইতো না। এখন ধরেন তো মানুষের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে জানার ব্যাপারে টিচাররা নয়, গুগল। মানুষ কিছু হলে ইন্টারনেটে গুগলের সাহায্যে কিছু না কিছু পেয়ে গেল। কিন্তু আমি এটুকু বলবো যে একই সঙ্গে এটা সাবধান হওয়া উচিত, গুগলে যা পাওয়া যায় এটাই সব না, এর বাইরেও পৃথিবীতে বহু কিছু আছে, গুগলে সব কিছু পাওয়া যায় না। বাংলাদেশে আমরা একটু জানতে চাইব, যেহেতু আপনি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের, বাংলাদেশে এখন আকার আন্দোলন যদি বলি বা আন্দোলন না বলে আকার চর্চাটা ঠিক কীভাবে এগোচ্ছে? আপনারা যেগুলো করছেন সেইগুলো তো মূলধারা অবশ্যই নয়, কিন্তু সেটা কি মূলধারার দিকে যাচ্ছে বা কোন জায়গায় দাঁড়িয়েছে বাংলাদেশ? মূল ধারায় যাওয়া না যাওয়ার গল্প আমাদের উপর নির্ভর করে না। যারা মূল ধারা তৈরি করে তারা মূল ধারার সিদ্ধান্ত নেয় যে কোনটা হবে। পৃথিবীতে যত রকমের আর্টের শিল্পকলা বিষয়ক পরিবর্তনগুলো ঘটছে, এটা কোনোটাই শিল্পীদের উপর নির্ভর করে হয় নাই। আমি আবারও খুব পরিষ্কার করে বলছি, আমি মনে করি না যে আসলে শিল্পীরা এগুলো নিয়ন্ত্রণ করে অন্য কেউ। শিল্পীরা কাজ করে, শিল্পী স্বাধীন, কথাটা খেয়াল করবেন, খুব পরিষ্কার করে আমি বলছি, শিল্পীরা স্বাধীন, শিল্পীরা কাজ করতেই পারে। শিল্পকলা স্বাধীন নিয়ে আমি বিশ্বাস করি না, এ আমার ঠিক মেনে নিতে একটু অসুবিধা হয়। কারণ আমি দেখেছি যে আর্টের মধ্যে পলিটিক্স প্রবল, এবং সেই বিষয়টির কারণে নানা রকম জটিলতা আছে। অনেক বিখ্যাত, অনেক প্রতিভাবান শিল্পী জগতের আপনি নামে জানি না, আবার অনেক ভিডিওকার শিল্পী বিখ্যাত হয়ে গেছে। এগুলো ঘটে আর্টের দুনিয়া, এগুলো অবশ্য বাস্তবিক না, পৃথিবীর আর্টিস্ট্রিতে এগুলো বহু ঘটেছে। বাংলাদেশেও ব্যতিক্রম নয়, এবং বাংলাদেশেও মূলধারার যে মানুষ ক্ষমতা কাঠামোর সঙ্গে অ্যাডজাস্ট করেই আর্ট ইনস্টিটিউট তৈরি হয়েছে, ক্ষমতা কাঠামোর সঙ্গে অ্যাডজাস্ট করেই, এবং কোনো সময় বিরোধিতা করে আর্ট মুভমেন্ট ডেভেলপ করেছে। আর্ট মুভমেন্ট ডেভেলপ করতে পারে শিল্প ক্ষমতা কাঠামোকে বিরোধিতা করে, কিন্তু সেটা প্রতিষ্ঠা পায় না যতক্ষণ না পর্যন্ত সেটি ক্ষমতা কাঠামো দ্বারা সমর্থিত হয়।
ইসলামিক ফান্ডামেন্টালিজম কি কখনো আপনাদের ওখানে শিল্প চর্চা বা মানে আর্ট চর্চায় বাধা সৃষ্টি করেছে বলে আপনার মনে হয়? কিছু বিচ্ছিন্ন ঘটনা যে কখনো ঘটেনি তা না, তবে আমি মনে করি সেটা বিচ্ছিন্ন ঘটনাই। এগুলা হয়তো এটাকে খুব বড় আকারে দেখার আমি কোনো কারণ দেখি না। বাংলাদেশের মানুষ অধিকাংশই মুসলমান এবং তারা সাধারণ নিরীহ ভালো মানুষ, তাদের ভিতরে অত জটিলতা নেই। অল্প কিছু খারাপ টাইপের চরিত্র থাকার কারণে আপনারা হয়তো যে ইসলামিক ফান্ডামেন্টালিজমের গল্পটা বাইরে ছড়াচ্ছে, কিন্তু আমি মনে করি না তারা এতটাই ক্ষমতাবান যে তারা শিল্পকলা বা শিল্প চর্চার ব্যাপারে এখন আর প্রভাব বিস্তার করতে পারবে বা তারা হুমকি হয়ে দেখা দেবে। আমার তা মনে হয় না। এগুলো যদি বলা হয় তাহলে আমি বলবো সেটা অতিকথন। এবার আমরা চলে আসছি শিলচরে। আপনি শিলচরে এলেন, এখানকার অভিজ্ঞতা কীরকম লাগলো? আপনি দুধপাতে লেগেছিলেন, ওখানে ইনস্টলেশনের কাজও করেছেন গ্রামের লোকদের নিয়ে। তো আপনার কথা থেকে যেটা পরিষ্কার যে চরিত্রগতভাবে খুব একটা পার্থক্য নেই বাংলাদেশ এবং আমাদের, খুব স্বাভাবিকভাবেই। তাও কীরকম লাগলো এখানে কাজ করে? দেখেন, মানুষ তো আসলে ভালোই, যে দেশের মানুষই বলেন, মানুষ আসলে খারাপ না। সমস্যা হয় আসলে আমরা যারা কতিপয় শিক্ষিত চরিত্র আছে, আমরা নানা রকম জটিলতা পাই। সাধারণ মানুষ, গ্রামের মানুষ কম জটিলতা পায় না। এবং এই সাধারণ মানুষদের সঙ্গে কাজ করে একটা অদ্ভুত আনন্দ আছে। উদাহরণ দিই, যেমন ধরেন আজকে দুপুরে আমাদের খাবার আসতে দেরি হয়েছে, তখন গ্রামের কিছু মানুষ তারাই আমাদেরকে তাদের পিঠাপুলি যা ছিল বের করে দিয়ে বললো যে তোমরা এগুলো খাও। কোনো দরকার নাই, আমাদের কি দরকার তার। ইভেন ধরেন যে তারা আমি যখন বললাম যাচ্ছে তোমাদের বাসায় কি আমাদের আমাদের থাকতে দিবা 2-1 দিন, বলছে থাকো, অসুবিধা কি, থাকো, খাও, কোনো অসুবিধা নেই। বাঙালি মাত্রই, শুধু বাঙালি মাত্র না, মানুষ মাত্রই আমি মনে করি যে আলটিমেটলি এরকমই। তারা আসলে আপনি যদি 2-4 জন বিরল ব্যতিক্রম নিশ্চয়ই আছে সব, কিন্তু বেসিক্যালি মানুষ আসলে ভালোই। আপনি যদি সরলভাবে কারোর কাছে যান, সরলভাবে সে আপনাকে গ্রহণ করে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে নানা রকমভাবে প্যাচঘোষ দিয়ে আপনি যদি নানা রকম জটিলতা তৈরি করতে চান, জটিলতা তৈরি তো হয়ও, তখন মানুষের ইমেজ নষ্ট হয়। গ্রামের মানুষদের, আমি বহুদিন গ্রামে যাতায়াত করি, গ্রামের মানুষটা অনেকটা নারকেলের মতো, উপরটা খুব শক্ত, যদি আপনি তার বিশ্বাসযোগ্য অর্জন করতে পারেন, ভেতরে শ্বাসটা পাবেন, পানিটাও পাবেন। আর যদি না হয় তাহলে ও কিন্তু আপনাকে ঢুকতে দেবে না। কারণ এতবার তারা শহরের মানুষ দ্বারা প্রতারিত হয়েছে যে তারা এখন চট করে শহরের মানুষকে বিশ্বাস করতে চায় না। কিন্তু আপনি যদি আসলেই সরল হন, আপনি যদি আপনার সৎ উদ্দেশ্য থাকে, গ্রামের মানুষ আপনাকে ফিরাই দেবে না। একটু বিতর্কিত বিষয়টা, সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিকতা বা তার বিরোধিতা, যে আমাদের এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে এবং সব জায়গায় আছে, তো সেখানে যারা আঁকা শিখছে, একটা শিক্ষিত ডিগ্রি নিয়ে আসছে, কিন্তু শিল্পী তো অন্য ব্যাপার, একজন কবি আর অধ্যাপক তো এক নয়। তো এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখেন? একাডেমি জিনিসটা কোত্থেকে সৃষ্টি হয়েছে? আসলে একাডেমি তো কোনো না কোনো জ্ঞানের চর্চা করে। আসলে জ্ঞান কোত্থেকে আসে? আমি শুরুতেই বললাম যে জ্ঞানটা কোত্থেকে আসে। একাডেমি যদি ক্রমাগত নিজেকে ডেভেলপ করে, তাহলে যে কোনো একাডেমি গুরুত্বপূর্ণ। কিন্তু একাডেমি যদি কোনো একটি নির্দিষ্ট জ্ঞানে আটকে যায় এবং নতুন জ্ঞান তৈরি করতে না পারে বা নতুন জ্ঞান অ্যাডপ্ট করতে না পারে, তখন সে একাডেমি পিছিয়ে যায়। পরিষ্কার গল্প। সো বিষয়টা হচ্ছে যে কোনো একাডেমির চরিত্র নির্ভর করে একাডেমির দালান কোঠার উপরে নয়, সেই একাডেমিতে কারা শেখাচ্ছে তাদের উপরে, এবং তারা কোন ধরনের মতাদর্শ বা কোন ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচুর চর্চা সেখানে হচ্ছে তার উপরে। সো একাডেমির বিরোধিতা করার কিছু নাই, কারণ একাডেমি থাকতে হবে। একাডেমি না থাকলে মানুষের শিল্পে কোথায়? কিন্তু একাডেমি, আমার মনে হয় যে একাডেমি তার ইদানিংকালে যে ঘটছে, একাডেমি তার যে মূল দায়িত্ব, একাডেমি আসলে ঠিক শিক্ষার জায়গা, জ্ঞান চর্চার জায়গা। এবং সেটা একটা ওয়ে আউটটা হচ্ছে একজন ইউনিভার্সিটির শিক্ষকের সঙ্গে তো একজন ছাত্রের ফারাক হচ্ছে, ইউনিভার্সিটির টিচারে কিছু বেশি বই পড়ছে, ছাত্রটা একটু কম পড়ছে। এর বেশি ফারাক আসলে আমি দেখি না। একজন মানুষ, একটা ছেলে যখন মাস্টার্স পাস করে ইউনিভার্সিটির টিচার হয়, লেকচারার হয়, তখন তার সঙ্গে তার হয়তো 3 দিন আগে, আমাদের 3 মাস আগে যাকে দাদা দাদা করতো, পরে বলে স্যার বলতে আরম্ভ হলো। কিছু করার নাই, এটাই ঘটে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটুকু হইতেছে সামান্য কিছু এগিয়ে থাকা। আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটিগুলো বলেন আর যে কোনো একাডেমি বলেন, ইভেন আর্ট স্কুল বলেন, এই আর্ট স্কুলগুলোতে আসলে কী শেখানো হচ্ছে, কারা শেখাচ্ছে, এই বিষয়গুলো মনোযোগ দেওয়া হচ্ছে। সেটা যদি ডেভেলপ করে তাহলে ভালো, আর যদি ডেভেলপ না করে তাহলে আলটিমেটলি সেটা তো আসলে প্রকাশ পাবে যে এটা আসলে পিছিয়ে পড়ে একটা ইউনিভার্সিটি। আর একটু নির্দিষ্টভাবে এই প্রশ্নটা করলে সেটা হচ্ছে যে একটা অনেক আগে তো আর একাডেমি ছিল না বা ইউনিভার্সিটি ছিল না, আমাদের এই অঞ্চলে তো ছিলই না। এখন একটা বিতর্ক আমরা দেখি অনেক সময় যে কিছু প্রতিষ্ঠিত ইতিমধ্যে ইউনিভার্সিটির আগে যারা শিল্পীরা হয়ে গেছেন,
তো আজকে একটা যার অবস্থা আসছে যে ইউনিভার্সিটি থেকে ডিগ্রি না লাগালে শিল্পী হিসাবে রেকগনিশন পাচ্ছে না, কিন্তু অত্যন্ত বাজে কথা, এই কথা আজকাল আর চলে না। পৃথিবী বিখ্যাত অনেক শিল্পী একাডেমিক শিল্পী না, নন একাডেমিক শিল্পী। ওইসব ধারণা বহু আগে ছিল, যে মডার্ন প্র্যাকটিসের একটা ফর্মুলা, যে মডার্নিটির উৎপত্তি হচ্ছে যে তুমি ফোক আর্ট এবং মডার্ন আর্টের ডিফারেন্স চলতেছে। ফোক আর্টিস্ট যে আসলে একাডেমিতে পড়ে নাই, আর মডার্ন আর্টিস্ট যে আসলে একাডেমিতে পড়েছে। এইসব থিওরি এখন এখন বহু আগে খারিজ হয়ে গেছে। আমরা এখনো যদি সেসব নিয়ে পড়ে থাকি, তাহলে আমাদের আসলে ভাবতে হবে নতুন করে। কারণ আমার মনে হয় না যে আসলে এই জব সেটা আসলে যারা মডার্ন আর্ট চর্চা করে তারাই হয়তো সেটাকে প্রচার করে আর কি বেশি করতে পারে। আমাদের সেটাতে পড়ে থাকার দরকারটা কি? আমরা এটাকে না মানলেই হলো। আমি তো নিজেই হাসতে হাসতে বলে আর্ট কলেজে পড়ে এটাই শিখছি, যেখানে না পড়লেও পারতাম। এটাই আমার সবচেয়ে বড় শিক্ষা, না পড়লে সারা জীবন এটা আক্ষেপ থেকে যায় কি না কি হয় আর্ট কলেজে। আমি পড়ে এটাই শিখছি যে আসলে এখানে না পড়লেও পারতাম, খামাখাই। একই সঙ্গে বিষয়টা এটাও সত্যি যে এই যে খামাখাটাও দরকার আছে। এই খামাখাটা যদি না হতো, তাহলে তো আমি আপনি বললে আপনিও আমার পাত্তা দিতেন না আজকে, যে ব্যাপারটা পারে নাই পায় নাই চান্স, এই জন্য কথা বলতেছে। গল্পটা এরকম না, শিল্পচর্চা একটা ব্যক্তিগত ব্যাপার, এবং ব্যক্তিগতভাবেই মানুষজন ডেভেলপ করতে পারে। এবং কেউ যদি একাডেমিতে যায়, ভালো, একাডেমি একটা পরিবেশ দেয়, একটা সুবিধা দেয়, একটা একজনের পেয়ার গ্রুপ পায়, কিছু বন্ধু পায়, কিছু শিক্ষক পায়, এদের ভিতর থেকে একটা কমিউনিকেশন ডেভেলপ করে যায়। আমাদের এখানে যে গুরু শিষ্য পরম্পরায় যে শিক্ষা ব্যবস্থা ছিল দীর্ঘদিন পর্যন্ত, সেটারই তো একটা এক্সটেন্ডেড একটা ইউরোপীয় ধারণা। ইউরোপ যখন একাডেমিক বিশ্ববিদ্যালয় বানায় না, তার আগেই তো আমরা বিশ্ববিদ্যালয় বানাইছি না? তাহলে বিশ্ববিদ্যালয়ের ধারণাটি হচ্ছে গুরু শিষ্য পরম্পরার একটি এক্সটেন্ডেড ভাষা। এবং জ্ঞানের বিতরণ, একজন গুরু থাকবে, একাধিক গুরু থাকবে, শিষ্যরা তাদের কাছ থেকে শিখবে। এখন নামটা দিচ্ছি আমরা টিচার এন্ড স্টুডেন্ট, কিন্তু গুরু শিষ্য ছাড়া আবার কি? আমার বক্তব্য হচ্ছে যে এই জায়গাটা যদি আপনি খেয়াল রাখেন, তাহলে পরে দেখবেন যে আসলে ইউনিভার্সিটি আসলে একটা জ্ঞান বিনিময়ের একটা জায়গা। মানে একটা জায়গা থেকে একজন শিক্ষক হয়তো ভালো জানে, মানে গুরু, সে হয়তো গাইড করতে পারে যারা শিক্ষানবিশ, সেখানে যারা স্টুডেন্ট আছে তাদেরকে সে গাইড করবে। তোমরা এই বইগুলো পড়ো, এদিকে আগাও, এদিকে আগাও। ও যদি বই না পড়ে, টিচারের খামটা আছে যে ওরা কিছু শেখাই, ও যদি বুঝতে না চাই, তো কে শেখাবে? ব্যাপারটা এরকম নয়, শিখানোর পদ্ধতি এরকম নয় যে আমি আপনাকে শিখিয়ে দিলাম। ব্যাপারটা শেখানোই যায় না কেউ যদি না শেখে। এটাও আমি বুঝি যে শেখানো যায় না। আসলে আপনি ওয়ে আউট করতে পারেন, চেষ্টা করতে পারেন তাকে এমন একটা পরিবেশ তৈরি করে দেওয়া, এমন কিছু যাতে সে উৎসাহিত হয়। একজন প্রকৃত শিক্ষক কি করে? একটা ছাত্রকে উৎসাহিত করে, তার যে স্পিরিট, তার যে ইচ্ছা, তার যে ভালো লাগা, সেটা বুঝে শিক্ষক যদি তাকে ঠিক মতো গাইড করতে পারে, সেটা ভালো করে। সেটা কতটা হচ্ছে আমাদের এখানে, তা নিয়ে আমার সন্দেহ আছে। এবার একটা মানে যেটা আমরা সাধারণ সচরাচর শুরু করি, সেটা শেষের দিকে করছি, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত জীবন, বিশেষ করে শিল্পী জীবন, এটা কিভাবে শুরু হলো, এগুলো যদি একটু আমাদের বলেন। আমি আসলে কখনো ভাবি নাই শিল্পী হব, এটা বেশ ট্রু। আমি বেসিক্যালি ঘুরে ফিরে বেড়াতাম, এবং আড্ডাবাজ ভীষণ, এবং ভবঘুরে। এবং আমি নিজেকে আসলে ততটা শিল্পী হিসাবে দাবি করি না। আমি নিজেকে মনে হয় যে এখন এই বয়সে এসে আমার মনে হয় যে বেসিক্যালি আমি বোধহয় একজন ট্রাভেলার, যে আসলে ট্রাভেল করে বেড়ায়। ধরেন যে এখন আমাদের দেশে আমাকে সবচেয়ে বেশি লোক চেনে যে কারণে, সেটা হচ্ছে যে বেশিরভাগ লোক এখন চিনছে যে কারণে, সেটা একটি কারণ হচ্ছে যে আমি জীবনের বিচিত্র সময় বিভিন্ন রকম বন্ধুদের প্ররোচনায় এবং অনুরোধে গোটা বিশ্বে গান লিখছিলাম। আমি গান লেখার জন্য বিখ্যাত হয়ে গেছি, অথচ আমি জীবনে খুবই অল্প সময় ব্যয় করছি গানের পেছনে। আমাকে আরেকটি কারণে, যে কারণে চেনে, যে আমাকে মনে করে চেনে রিসার্চার হিসেবে, যে আমি বেশ কিছু পুস্তক লিখেছি। মজার ব্যাপার হচ্ছে ইউনিভার্সিটি লাইফ শেষ করার পর তারও পর পর্যন্ত ভাবি নাই যে আমি কোনোদিন পুস্তক রিসার্চার হবো। ইদানিং আমার আরেকটা পরিচয় হচ্ছে কিউরেটর। ইদানিং কালে বছর কয়েক জুটছে এটা, মনে করে শাহমাদা কলেজ কিউরেটর। আসলে এটা আমি ভাবি নাই যে আমি কিউরেটর হবো। একই রকম ভাবে আমি যখন আর্ট কলেজে ভর্তি হতে যাই, তখন আমি আসলে নিতান্তই ঘুরতে গেছিলাম। আর সবাই পরীক্ষা দিচ্ছে, আমি একটা পরীক্ষা দিই। খুব সিরিয়াস ছিলাম না আমি ছবি আঁকার ব্যাপারে। আঁকার একটা অভ্যাস ছিল, সেটা ছিল, কিন্তু আমি সিরিয়াস ছিলাম না। এবং ছবি আঁকতে ভালোই লাগতো, খারাপ লাগতো না। বরং আমার মনে হয় যে আমরা যখন কলেজ জীবনে বা স্কুল জীবনে শেষ দিকে, আমরা তখন অনেক বেশি কবিতা এবং সাংবাদিকতা নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম, এবং এগুলোই আমাদের বেশি টানতো। ছবি আঁকতাম, এটা আর কি, ধরেন যে করলাম আর কি একটা কিছু, বিয়ে বাড়ি সাজানো, আলপনা করা, ইত্যাদি ইত্যাদি, ব্যানার লেখা, পোস্টার লেখা, এগুলো আমরা কলেজ জীবনের মধ্যেই করে ফেলেছি সব। তো আর্ট কলেজে হিসাবে সিরিয়াস হয়েছে অনেক পরে, আসলে বছর 3 চলে যাওয়ার পর মনে হলো আলাদা, 3 বছর তো পার হয়ে গেলে কিছুই তো শিখলাম না। তখন আমি ভাবলাম যে ছবি আঁকাটা একটু প্র্যাকটিসটা করা দরকার, আসলে একাডেমিক কিছু জ্ঞান দরকার।
আর আমি আক্ষরিক অর্থে কাজ শুরু করলাম যখন আমি গ্র্যাজুয়েট করার পর সিদ্ধান্ত নিলাম খামাখা টাইম নষ্ট করতেছি, এখানে আর পড়বো না, এবং আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে কিছু যে শিখি নাই, একটু শেখা দরকার। তখন আমি বেসিক্যালি পড়ালেখা করতে আরম্ভ করলাম এবং সিরিয়াসলি কাজ করতে শুরু করলাম। এবং সেটা একা একাই, সেটা ঠিক ডিপার্টমেন্টে নয় আর কি। ডিপার্টমেন্ট আমাকে ওভাবে কিছু শেখাইছে বলে আমি মনে করি না, বরং দু একজন টিচার ছিলেন যারা আমাকে ইন্সপায়ার করছে বিভিন্ন সময়ে, দু একজন সিনিয়র ভাই ছিলেন যারা ইন্সপায়ার করছে, কিছু বন্ধু ছিল সমমনা যারা আমাকে নানাভাবে ইন্সপায়ার করছে। ডেফিনেটলি একদিন একটা মানুষ তো এমনি এমনি পাচ্ছে না, তারও কিছু সঙ্গ লাগে, সমমনা।